স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব এফএমসিজি সেক্টরের একটা কোম্পানি। এটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। এফএমসিজি সেক্টরের স্মল ক্যাপ টাইপের কোম্পানিকে আমরা ফান্ডামেন্টালসগুলো আলোচনা করব, যে এই কোম্পানিটার ওভারঅল ভিউটা দেখব, যে এই ব্যালেন্স শিট কী আছে, প্রফিট অ্যান্ড লস কী আছে, যে এই কোম্পানিটা হচ্ছে যে কোম্পানিটার মধ্যে সত্যি কি পোটেনশিয়ালিটি রয়েছে। তো ওভারঅল ভিউ আমরা কিভাবে অ্যানালিসিস করব, যে আপনারা সাথে থাকুন, তাহলে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে এই কোম্পানিটার যদি আমরা ফান্ডামেন্টালস পার্টের দিকে যাই, তাহলে আমরা ফার্স্ট হচ্ছে দেখবো হচ্ছে রিজার্ভ, অর্থাৎ কোম্পানির ব্যালেন্স শিটের হচ্ছে ফার্স্ট পার্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রিজার্ভ, যে কোম্পানির রিজার্ভ কী আছে। এটা হচ্ছে এফএমসিজি সেক্টরে কিন্তু একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তাহলে রিজার্ভ যদি দেখি, তাহলে ফার্স্টে ছিল হচ্ছে 50 কোটি, তারপরে সেটা বেড়ে হয়ে গেল 164 কোটি, তারপরে সেটা বেড়ে হয়ে গেল 199 কোটি, তারপরে সেটা বেড়ে হয়ে গেল 281 কোটি। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন রিজার্ভ কিন্তু পরপর গ্রো করছে। তাহলে গ্রো করছে মানে কি, এটা একটা ভালো ইঙ্গিত দিচ্ছে, বলে ইন্ডিকেশন দিচ্ছে কোম্পানিটার ভালো পারফরমেন্স করছে। তো এটা একটা পজিটিভ সাইন কোম্পানির দিকে। তাহলে এইটা থেকে আমরা কি বুঝবো, এটা থেকে বুঝবো যে কোম্পানির কিন্তু প্রফিট কিন্তু গ্রো করছে, অর্থাৎ কোম্পানির কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করছে প্রফিটের, তো সেই কারণে কিন্তু রিজার্ভ গ্রো হচ্ছে। তাহলে আমরা রিজার্ভ থেকে একটা অনুমান পাচ্ছি যে কোম্পানির হচ্ছে নেট প্রফিট কিন্তু গ্রো করছে। তো এইটুখানি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা নেট প্রফিটে গেলে আরও জিনিসটা ক্লিয়ার হবে আমাদের কাছে। এইবারে আমরা চলে যাব হচ্ছে কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে কোম্পানির লং টার্ম বোরিং কী আছে, প্রথমে ছিল 65 কোটি, তারপরে 137 কোটি, তারপরে সেটা আবার বেড়ে হয়ে গেল 185 কোটি, সেটা হয়ে গেল 254 কোটি। তাহলে কিন্তু পরপর কিন্তু লং টার্ম বোরিং কিন্তু বাড়ছে, অর্থাৎ লোন বাড়ছে। তাহলে লোন বাড়ছে মানে একটা নেগেটিভ ইঙ্গিত, কিন্তু এটা কি ঠিক কথা? একদম না। যদি লোনটা বাড়ে, কোম্পানি যদি লোনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে কোম্পানির প্রফিটটাকে যদি বাড়াতে পারে, কোম্পানির প্রফিট মার্জিন যদি বাড়াতে পারে, তাহলে লোন বেশি নিলেও কোনো প্রবলেম নেই। দেখতে হবে যে কোম্পানি কিন্তু লোনটা যে বেশি নিচ্ছে, যে কোম্পানি লোনটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করছে কি না। যদি ইউটিলাইজ না করে, তাহলে কোম্পানি কিন্তু লসে যাবে, কোম্পানি কিন্তু ডোবার পথে যাবে। এইটুকুনি কিন্তু মাথায় রাখবে। তার মানে ন্যাচারাল ব্যাপার হচ্ছে রিজার্ভ গ্রো করছে মানে, তার মানে কোম্পানি কিন্তু সেই লোনটাকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই কিন্তু রিজার্ভ বাড়ছে। তার রিজার্ভটা হচ্ছে নেট প্রফিট থেকে একটা আমরা রিফ্লেকশন পাই। তাহলে নেট প্রফিট বাড়ছে মানে হচ্ছে রিজার্ভ বাড়ছে, তার মানে লোনটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করছে, এইটুখানি কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি। এইবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তাহলে কোম্পানির শর্ট টার্ম বোরিং কত আছে, আগে 19 কোটি ছিল, তারপরে 8 কোটি হলো, তারপরে 14 লাখ, তারপরে হলো 72 কোটি বা 73 কোটি বলতে পারেন। তাহলে এইটুখানি মাথায় রাখবেন যে এখন আছে 73 কোটির মতন। তাহলে হচ্ছে শর্ট টার্ম বোরিংটা ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রত্যেকটা বছর আপস অ্যান্ড ডাউনস করে। আমরা হচ্ছে মেন যেটা গুরুত্ব দেবো সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং দেখে নিয়েছেন, আর শর্ট টার্ম বোরিংটা এখন 72 কোটি 73 কোটি টাকার মতন রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, প্রথমে ছিল 4 কোটি, তারপরে হলো 38 কোটি, তারপরে হলো 58 কোটি, তারপরে এখন হচ্ছে 43 কোটি রেঞ্জে রয়েছে। তাহলে ওভারঅল এইটুকুনি বলতে পারবো যে স্মল ক্যাপ টাইপের কোম্পানি অনুযায়ী কিন্তু ব্যালেন্স শিটটা ওকে রয়েছে, এইটুখানি কিন্তু আমরা বলতে পারবো যে ঠিকঠাকই রয়েছে ব্যালেন্স শিট, এইটুখানি বলতে পারবো। তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। ন্যাচারাল ব্যাপার, রিজার্ভের রিফ্লেকশনটা হচ্ছে আমরা নেট প্রফিটের মধ্যে পাবো। তাহলে রিজার্ভ থেকে আমরা বুঝতে পারছি নেট প্রফিট গ্রো করছে। এবারে আমরা দেখি নেট প্রফিটের অবস্থানটা কী আছে। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে কোম্পানির হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। 2019 সাল থেকে রয়েছে। তাহলে আমরা যদি স্টাডি করি, তাহলে স্টাডি করলে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি নেট প্রফিটে। তাহলে নেট প্রফিটে কত আছে, নেট প্রফিটে হচ্ছে প্রথমে ছিল 12 কোটি, তারপরে সেটা বেড়ে হলো 22 কোটি, তারপরে সেটা বেড়ে 34 কোটি, তারপরে সেটা বেড়ে 45 কোটি, তারপরে সেটা বেড়ে 49 কোটি। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু নেট প্রফিট কিন্তু পরপর বাড়ছে, গ্রো করছে। তাহলে গ্রো করছে মানে এটা ইন্ডিকেশন কী দিচ্ছে, যে কোম্পানি কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে যাচ্ছে কিন্তু পরপর 5টা বছরে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এই যে কনসিস্টেন্সি মেনটেন করে যাচ্ছে, গ্রো হচ্ছে প্রফিটের, তার মানে সেটার রিফ্লেকশনটা আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে পেয়েছি। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা গ্রো করছে মানেই হচ্ছে আমরা তখনই বুঝে গেছি যে নেট প্রফিটটা কিন্তু গ্রো করছে। তাহলে এইটুখানি দেখেই বুঝতে পারলেন। তো কোম্পানিটা কিন্তু এখন অবধি কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে যাচ্ছে। এই কোম্পানিটা এফএমসিজি সেক্টরে কাজ করছে, একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তাহলে এইবারে আমরা তার মানে লোনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই হচ্ছে প্রফিটটা গ্রো করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা যদি যাই, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি প্রোমোটার দেখি, তাহলে প্রোমোটার আছে 64.85%, এফআইএস আছে 6.04%,
FIS, আর DIS আছে কত, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল আছে হচ্ছে 6.53%, আর পাবলিক রয়েছে 22.59%, অর্থাৎ পাবলিক 50%-এর ওপরে হচ্ছে 65%-এর কাছাকাছি। এটা একটা ভালো সাইন দিচ্ছে। আর FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে 6%-এর ওপরে, আর DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনালও হচ্ছে 6%-এর ওপরে, আর পাবলিকও রয়েছে 22%-এর ওপরে। তাহলে মোটামুটি এইটুখানি আমরা বলতে পারবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটা ডিসেন্ট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন এইটুখানি কিন্তু বলতে পারবো। স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোতে কিন্তু FIS DIS সেভাবে থাকে না, কিন্তু এখানে কিন্তু মোটামুটি রয়েছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে একটা প্যারামিটার দেখে কিন্তু বিচার করবেন না যে এটা 64% আছে বলেই হচ্ছে জাম্প করে গিয়ে কিনিন, একদম ভুল কথা। সেইভাবে কিন্তু আপনারা মুভ করবেন না। তো সেটা এই অনেকগুলো প্যারামিটারের মধ্যে তো এটা একটা ইঙ্গিত দিচ্ছে একটা পজিটিভ জায়গা, এইটুখানি বলতে পারে। আর অন্য অন্য সাইটগুলোতে দেখলেন মোটামুটি ভালোই রয়েছে, এইটুখানি আমরা বলতে পারি। তো আবার আরেকটা ইঙ্গিত করে দেখতেই পারবেন যে প্রোমোটার কিন্তু তাদের কিন্তু স্টেকটা কিন্তু বাড়াচ্ছে। আপনারা দেখুন যে 62.62% থেকে ছিল, তারপরে কিন্তু আগের মার্চে কিন্তু 64.84 কিন্তু বাড়িয়েছে, তার মানে এতটা জাম্প করেছে, তার মানে কিছু নিশ্চয়ই একটা পজিটিভ সাইন হতে চলেছে বলে কিন্তু স্টেকটা কিন্তু প্রোমোটাররা কিন্তু বাড়াতে থাকছে, দেখতেই পাচ্ছেন এইটুখানি। তাহলে ওভারঅল তাহলে এইটুখানি বলবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা হচ্ছে ডিসেন্ট রয়েছে। তাহলে কোম্পানিটার নামটা কি? কোম্পানিটার নাম হচ্ছে হিন্দুস্তান ফুডস লিমিটেড। FMCG সেক্টরে কাজ করছে, দেখতেই পাচ্ছেন। FMCG, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, বেভারেজ এটসেট্রা, এইসব সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু কাজ করছে, যেটার নাম হচ্ছে হিন্দুস্তান ফুডস লিমিটেড। তাহলে এই কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ কত আছে? 5100 কোটি টাকার মতন, মানে 5200 কোটি টাকার মতন হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে। এটা একটা স্মল ক্যাপ টাইপের একটা কোম্পানি। এই কোম্পানিটার যদি ROCE আর ROE যদি আমরা দেখি, ROCE কত আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 16.8%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 17%। তো এইটুখানি ঠিকঠাকই, এইটুখানি বলবো যে 20% হলে ঠিকঠাক বলা হয়, তার কম আছে। তো কোম্পানিটা যত আরও ইমপ্রুভ করবে দেখবেন এই পার্সেন্টেজটা কিন্তু আরও গ্রো করবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এগুলো কিন্তু ফিক্স থাকে না, যে কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এইবারে আমরা দেখি যে হিন্দুস্তান ফুডস লিমিটেড হচ্ছে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা কোম্পানিটার চার্ট প্যাটার্নে চলে যাই, তাহলে আমরা একটা ওভারভিউ আবার পাবো। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম হিন্দুস্তান ফুডস লিমিটেডের হচ্ছে চার্ট প্যাটার্নে। তো এখন ট্রেড করছে কত? এখন ট্রেড করছে হচ্ছে 461 টাকা এখন ট্রেড করছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন কত? ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে দেখতে পাচ্ছেন 484.36% কিন্তু রিটার্ন দিয়েছে। অ্যাপ্রক্স বলতে পারেন 484%, মানে 484%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। লিস্টেড হয়েছে 2019-এ, তাহলে হচ্ছে 19-এর পরে 20, 21, 22, তার মানে 3 বছর হয়েছে লিস্টেড হয়েছে। এই কোম্পানিটা বেশি দিন হয়নি, 3 বছর লিস্টেড হয়েছে। তার 3 বছর লিস্টেড হওয়া অবধি কিন্তু এখনও দিয়েছে 484%, মানে 500%-এর মতন কিন্তু রিটার্ন দিয়েছে। 100% মানে কিন্তু ইনভেস্টমেন্ট ডবল, সেখানে কিন্তু 500%-এর মতন রিটার্ন দিয়েছে 3 বছরে। তো চার্ট প্যাটার্নটা এটা ডিসেন্ট মোটামুটি বলতে পারবো, যে একটু ভলিটিলিটি রয়েছে, যেহেতু একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো 3 বছরের পাচ্ছি। তো ওভারঅল আমরা তো পুরোপুরি চার্ট প্যাটার্ন পাবো না, যেহেতু 3 বছরেরই পাচ্ছি। তো সেই কারণে পুরোপুরি আমরা ডিসেন্ট বলবো না, যেহেতু এই কোম্পানিটা পুরানো না, যেহেতু 3 বছরে। তো ওভারঅল কোম্পানিটা কিন্তু পারফরমেন্স কিন্তু এখনও অবধি কিন্তু ভালো দিয়ে যাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু গ্রো করে যাচ্ছে, কিন্তু ইয়ার বাই ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু গ্রো করে যাচ্ছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না। তো কোম্পানিটা কিন্তু এখনও মোটামুটি আপনারা যদি দেখেন, তাহলে একটা কনসোলিডেটেড ফেজের মধ্যেই মোটামুটি চলছে, যে এটা কিন্তু এখনও হাই প্রাইস সেভাবে এখনও কনসোলিডেটেড ফেজের মধ্যেই চলছে। যে এই ফেজটা যদি যখনই ব্রেক করে যাবে, যে এই ফেজটা, তখন কিন্তু আবার কিন্তু র্যালি শুরু করবে। তো সবসময় যখন স্টক পিক করবেন, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন যে কনসোলিডেটেড ফেজের মধ্যেই কেনার চেষ্টা করবেন, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আর স্টকটা যখন ক্র্যাশ করে ডাউন হবে সেই সময় কেনার চেষ্টা করবেন। স্টকটা যখন মুভ করতে শুরু করবে সেই সময় কিন্তু স্টক কেনা উচিত নয়, তাহলে আপনারা হাই প্রাইসে কিনে আপনাদের আটকে যেতে পারেন। হ্যাঁ, আটকে গেলে মানে কি, ফান্ডামেন্টাল স্টক কোম্পানি আটকে গেলেও অসুবিধা নেই, পরে আবার রিটার্ন দেবে। তো সেই কারণে এইটুখানি মাথায় রাখবেন যে যেরকম চলতি বাসে উঠলে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেরকম যখন স্টক বেশি পরিমাণে মুভ করতে শুরু করবে সেই সময় কিন্তু স্টক পিক করবেন না। তা করবেন কখন? যেমন বাস যদি দাঁড়ায় স্টপেজে গিয়ে, তখনই তো বাসে উঠবেন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা কমে যায়। সেরকমই মাথায় রাখবেন যে স্টকটা যে কনসোলিডেটেড ফেজে থাকলে
স্টকটা যখন ক্র্যাশ করে যাবে, যদি ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোর কথা বলছি, উইক স্টকগুলো কিনলে তাহলে কিন্তু কিচ্ছু হবে না, আর যতই ক্র্যাশ করুক আর যতই কনসোলিডেটেড ফেজ থাকুক কিচ্ছু হবে না। তো মাথায় রাখবেন যেই স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক সেইগুলো কিন্তু কনসোলিডেটেড ফেজে কিনবে। তো এই স্টকটা কিন্তু এখন কনসোলিডেটেড ফেজের মধ্যে চলছে। তো আপনারা এই স্টকটাকে ফার্দার স্টাডি করতে পারেন, আফটার দ্যাট ডিসাইড করবেন যে স্টকটা কিনবেন কি কিনবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।